নমস্কার, আপনাদের সকলকে স্বাগত সোনালী এডুকেশনে। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। আজকে আমরা সৌরজগতে সূর্য ও যে 8টি গ্রহ আছে গ্রহ সম্পর্কে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে সূর্য দিয়ে শুরু করা যাক। প্রথমে বলেছে সূর্যের কেন্দ্রের উষ্ণতা। এই যে সূর্যের কেন্দ্রের উষ্ণতা কত? 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্যের আলোকমণ্ডলের উষ্ণতা কত? 4500 থেকে 6000 কেলভিন। আর সেলসিয়াস স্কেলে কত? 4230 থেকে 5760 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের রাসায়নিক উপাদান। সূর্যের কি কি উপাদান আছে? হাইড্রোজেন আছে কত? 70%, হিলিয়াম 28%, অন্যান্য উপাদান কত? 2%। এরপর সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? প্রায় 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে। কত? 3 লক্ষ কিলোমিটার বা 1.86 লক্ষ মাইল। সূর্যের অভ্যন্তর। সূর্যটা আমরা এঁকে নিয়েছি। সূর্যের অভ্যন্তরে কয়টি অংশ? 3টি অংশ। ভেতরের স্তরকে কি বলে? কোর বা কেন্দ্র। তারপরে দ্বিতীয় স্তর হলো বিকিরণ অঞ্চল বা রেডিয়েটিভ জোন। তৃতীয় অঞ্চলটি হলো সংযোজক অঞ্চল বা কনভেকটিভ জোন। কোর মানে একেবারে ভেতরের স্তর। এটি সূর্যের কেন্দ্রস্থল। কোর সবথেকে উষ্ণতম অঞ্চল। ভেতরে বলে এখানে উষ্ণ সবথেকে বেশি। কোরের তাপমাত্রা কত? কোর অঞ্চলের তাপমাত্রা 15.7 মিলিয়ন কেলভিন, যেখানে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা 5800 কেলভিন। কোর হলো একমাত্র জায়গা যেখানে কি হয়? পারমাণবিক ফিউশন প্রক্রিয়া ঘটে। হাইড্রোজেন পরমাণু প্রোটনের ভীষণ সংঘর্ষ হয় এবং ফিউশন হয়, অথবা একসঙ্গে মিলিত হয়ে হিলিয়াম পরমাণু তৈরি করে। এই প্রক্রিয়া যা প্রোটন সঙ্গে প্রোটন চেইন বিক্রিয়া নামে পরিচিত। এই প্রক্রিয়ার সময় প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। কোরে যে নিউক্লিয় ফিউশন ঘটে তখন কি হয়? 2 রকমের কণা নির্গত হয়। একটা হলো ফোটন কণা, একটা হলো নিউট্রন কণা। এই ফোটন কণাই হলো আলোর ক্ষুদ্রতম কণা। নিউট্রন কণাগুলি শনাক্ত করা খুবই কঠিন, কেননা এগুলি চারিদিকে ছড়িয়ে থাকে। এই কোর অঞ্চলটি সূর্যের ব্যাসার্ধে প্রায় কত? 25% অঞ্চল জুড়ে বিস্তৃত। এরপর দ্বিতীয় স্তর কি? রেডিয়েটিভ জোন বা বিকিরণ অঞ্চল, তার মানে এই পরের স্তর। এটা সূর্যের ব্যাসার্ধের প্রায় কত? 25 থেকে 70% পর্যন্ত বিস্তৃত। এই বিস্তৃত অঞ্চলে কোর থেকে তাপ ধীরে ধীরে শীতল হয়। 7 মিলিয়ন কেলভিন থেকে 2 মিলিয়ন কেলভিন হয়ে যায়। বিকিরণ অঞ্চলে তাপ বিকিরণ নামক একটি প্রক্রিয়া দ্বারা শক্তি স্থানান্তরিত হয়। এই প্রক্রিয়া চলাকালীন ফোটন ছাড়া পেয়ে স্বল্প দূরত্বে গিয়ে কাছাকাছি আয়ন দ্বারা শোষিত হয় এবং কিছু পরেই আবার অন্য আয়ন দ্বারা শোষিত হতে থাকে। এরপর তৃতীয় স্তর কি? কনভেকটিভ জোন। এটা সূর্যের অভ্যন্তরে তৃতীয় স্তর। এটি সূর্যের ব্যাসার্ধের প্রায় 70% থেকে পরের অঞ্চল পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলে সূর্যের তাপমাত্রা তাপ বিকিরণ দ্বারা শক্তি স্থানান্তর করার জন্যই যথেষ্ট নয়।
এখানে কি তাপ পরিবহন দ্বারা তাপ স্থানান্তরিত করা হয়। এই স্তরে সবথেকে বেশি উষ্ণ। গ্যাসগুলি কনভেক্টিভ জোনের সীমানা পৌঁছাতেই ঠান্ডা হয়ে যায়, আবার যখন কনভেক্টিভ জোনের ভেতরে ঢোকে তখন আবার কি গরম হয়ে যায়। সূর্যের অভ্যন্তরের মতো সূর্যের বায়ুমণ্ডলেরও 3টা স্তর। সবথেকে নিচের স্তর কি ফোটোস্ফিয়ার, মাঝের স্তর ক্রোমোস্ফিয়ার, ওপরের স্তর কি করোনা। প্রথমে ফোটোস্ফিয়ার। ফোটোস্ফিয়ার হলো সূর্যের সবথেকে নিচের স্তর। এই স্তর আমরা কি যেটা চোখে দেখতে পারি। ফোটোস্ফিয়ারের কত পর্যন্ত বিস্তৃত? ফোটোস্ফিয়ার সূর্যপৃষ্ঠ থেকে 250 মাইল বা 400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ফোটোস্ফিয়ার, এই যে ফোটোস্ফিয়ারে নিচের তাপমাত্রা, নিচে সূর্যের সাথে যুক্ত বলে এখানে তাপমাত্রা সব থেকে বেশি। এখানে তাপমাত্রা কত? 6500। এবং যত ওপরে যেতে থাকে তাপমাত্রা কত কমে। সে ওপরের স্তরে কত তাপমাত্রা কত? ফোটোস্ফিয়ারে উপস্তরের তাপমাত্রা 4000 কেলভিন। এরপর ক্রোমোস্ফিয়ার। সূর্যের বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর কি? সূর্যের বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর হলো ক্রোমোস্ফিয়ার। ফোটোস্ফিয়ারের উপরে, এই যে নিচে ফোটোস্ফিয়ার, মধ্যবর্তী ক্রোমোস্ফিয়ার। ফোটোস্ফিয়ারের উপরে একটি পাতলা স্তর যা সাধারণত কি সূর্যগ্রহণের সময় দেখা যায়। এটা শুধু সূর্যগ্রহণের সময় দেখা যায়। গোলাপি লাল ক্রোমোস্ফিয়ার প্রায় কত? 20 কিলোমিটার বা 1250, মানে 2000 কিলোমিটার বা 1250 মাইল পর্যন্ত বিস্তৃত। ক্রোমোস্ফিয়ারের নিচে যেখানে একটি ফোটোস্ফিয়ারের সাথে মিলিত তা কি সূর্যের শীতলতম অঞ্চল। তাহলে কি ফোটোস্ফিয়ার আর ক্রোমোস্ফিয়ারে এটা কি? এটা হলো শীতলতম অঞ্চল। এখানে তাপমাত্রা কত? তাপমাত্রা হলো 4400 কেলভিন। এবং ফোটোস্ফিয়ার থেকে যত উচ্চতা বৃদ্ধি হতে থাকে কত তাপমাত্রা কি বাড়ে। ফোটোস্ফিয়ারের ওপরের তাপমাত্রা কত? ফোটোস্ফিয়ারের ওপরে, মানে এই জায়গার তাপমাত্রা, ফোটোস্ফিয়ারের ওপরের তাপমাত্রা কত? 25000 কেলভিন পর্যন্ত বিস্তৃত। সূর্যের বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর হলো ক্রোমোস্ফিয়ার। এই যে এই স্তরটা হলো ক্রোমোস্ফিয়ার। ফোটোস্ফিয়ারের ওপরে একটি পাতলা স্তর যা সাধারণত কি সূর্যগ্রহণের সময় দেখা যায়। গোলাপি লাল ক্রোমোস্ফিয়ার প্রায় কত? 2000 কিলোমিটার, 2000 কিলোমিটার বা 1250 মাইল পর্যন্ত কি বিস্তৃত। মানে এই স্তরটা কত? 1250 মাইল পর্যন্ত বিস্তৃত। ক্রোমোস্ফিয়ারের নিচে যেখানে ফোটোস্ফিয়ার, এই যে ক্রোমোস্ফিয়ারের নিচে যেখানে ফোটোস্ফিয়ার আর ক্রোমোস্ফিয়ার মিলিত হয়েছে তা কি সূর্যের শীতলতম অঞ্চল। এখানকার তাপমাত্রা কত? এখানকার তাপমাত্রা হলো 4400 কেলভিন। যত উচ্চতা বাড়ে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কি উষ্ণতাও বাড়ে। ক্রোমোস্ফিয়ার করোনা স্তরে এর কাছাকাছি গিয়ে এর তাপমাত্রা কত হয়? 25000 কেলভিন হয়ে যায়। এই যে ক্রোমোস্ফিয়ার আর করোনার মধ্যবর্তী একটা খুব সংকীর্ণ স্তর আছে। এটার কত বিস্তীর্ণ? 60 মাইল বা 100 কিলোমিটার। এখানে তাপমাত্রা কি? এই স্তরের তাপমাত্রা হঠাৎ করে 8000 থেকে প্রায় 5 লাখ হয়ে যায়। সূর্যের বায়ুমণ্ডলের একটি পাতলা এবং খুব অনিয়মিত স্তর যা খুব উত্তপ্ত করোনাকে অনেক শীতল ক্রোমোস্ফিয়ার থেকে আলাদা করে। এরপর সূর্যের বায়ুমণ্ডলে সবথেকে ওপরের স্তর বা বাইরের স্তর হলো এই তো করোনা। এই স্তর প্রায়
কত পর্যন্ত বিস্তৃত? 1300 মাইল বা 2100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। করোনার তাপমাত্রা 5 লক্ষ কেলভিন, ফারেনহাইট স্কেলে প্রায় 9 লক্ষ ডিগ্রি বা তার বেশি। সম্পূর্ণ সূর্যগ্রহণ বা করোনাগ্রাফ ব্যবহার ছাড়া করোনাকে কিন্তু খালি চোখে দেখা যায় না। এর বর্ণালী অধ্যয়ন করলে দেখা যায় যে করোনার অংশটি কি খুবই ঘনত্ব কম। করোনার তলদেশ প্রতি ঘন সেন্টিমিটারে প্রায় কয়টি? 109টি পরমাণু রয়েছে। ওপরে ফটোস্ফিয়ারের প্রতি ঘনতে কত? 1016টি পরমাণু রয়েছে। করোনা মহাকাশ এতদূর পর্যন্ত প্রসারিত যে বলা যায় আমাদের পৃথিবী সূর্যের বায়ুমণ্ডলেই আছে। পৃষ্ঠে দেখা যায় এমন কতগুলি গুরুত্বপূর্ণ বিষয়। একটা হলো সৌরকলঙ্ক। সৌরকলঙ্ক কি? সৌরকলঙ্ক হলো সূর্যের পৃষ্ঠে এমন জায়গা যেখানে অন্ধকার বা কালো দেখায়। এগুলো অন্ধকার বলে মনে হয় কারণ সূর্যের পৃষ্ঠে অন্যান্য অংশের চেয়ে এই স্থানটা কি অত্যন্ত শীতল হয়। সৌরঝলক মহাকাশের আবহাওয়ায় অবদান রাখে, যা পৃথিবীর বায়ুমণ্ডল এবং চুম্বক ক্ষেত্রে বিঘ্ন ঘটাতে পারে। পাশাপাশি উপগ্রহ এবং টেলিযোগাযোগ ব্যবস্থাকে ব্যাহত করতে পারে। এরপর সৌরজগতে যে 8টি গ্রহ দেখা যায় সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব। প্রথমেই সূর্যের সবথেকে নিকটতম গ্রহ বা প্রথম গ্রহ কি? বুধ। বুধই হলো সূর্যের সবথেকে নিকটতম গ্রহ। বুধের আবর্তন গতি অর্থাৎ বুধ নিজের কক্ষপথে ঘুরতে সময় নেয় কত? 58.65 দিন এবং পরিক্রমণ অর্থাৎ সূর্যকে একবার বুধ ঘুরতে সময় নেয় 88 দিন। বুধের কোনো উপগ্রহ নেই এবং এর কি কোনো বায়ুও নেই। বুধ দিনের বেলায় প্রচণ্ড গরম এবং রাতের বেলায় প্রচণ্ড কি ঠান্ডা হয়। এরপর শুক্র। বুধের পর দ্বিতীয় গ্রহ হলো শুক্র। শুক্র গ্রহ আবর্তন অর্থাৎ নিজের কক্ষপথে ঘুরতে সময় নেয় 243 দিন এবং সূর্যকে পরিক্রমণ করতে সময় নেয় কত? 224.7 দিন। শুক্র গ্রহকে কি বলা হয়? পৃথিবীর যমজ গ্রহ বলা হয় এবং সন্ধ্যা তারা বা শুকতারা নামেও পরিচিত। শুক্রের কি কোনো উপগ্রহ নেই। শুক্র গ্রহ কি ঘড়ির কাঁটার দিকে ঘোরে। শুক্র হলো পৃথিবীর সবথেকে নিকটতম গ্রহ। পৃথিবী। সৌরজগতের প্রধান 8টি গ্রহের মধ্যে পৃথিবী কি? পৃথিবী হলো তৃতীয়। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? 14,96,00,000 কিমি। পৃথিবীকে নীল গ্রহ বলা হয় আমরা জানি। পৃথিবীতে 2 ধরনের গতি দেখা যায়, একটা হলো আহ্নিক গতি আর একটা বার্ষিক গতি। আহ্নিক গতির ফলে দিন রাত্রি হয়, সমুদ্র স্রোত, বায়ুর দিক পরিবর্তন হয়, প্রতিদিন জোয়ার ভাটা হয়। পৃথিবী অনেকটা কি উপবৃত্তাকার। পৃথিবী অনেকটা কি উপবৃত্তাকার। এই যে পৃথিবী নিরক্ষীয় অঞ্চলে কিছুটা স্ফীত ও মেরু অঞ্চল কিছুটা কি চ্যাপ্টা হয়। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস অর্থাৎ এই যে মধ্যের ব্যাস কত? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হলো 12,757 কিলোমিটার এবং মেরু ব্যাস কত? মেরু ব্যাস 12,714 কিমি। এই দুইয়ের মধ্যে দুই মেরুর ব্যাস আর নিরক্ষরেখার মধ্যে দূরত্ব কত? 43 কিলোমিটার। পৃথিবীর পরিধি হলো 40,070 কিলোমিটার এবং পৃথিবীর গড় ক্ষেত্রফল কত? 51,66,00,000 বর্গ কিলোমিটার। পৃথিবীর সাপেক্ষে কোনো বস্তুর
মুক্তি বেগের হার কত? 11.2 সেকেন্ডে কত? 11.2 কিলোমিটার। অর্থাৎ পৃথিবী থেকে যখন কোনো বস্তু ছাড়া হয় তখন কত বেগে যায়? 11.2 কিলোমিটার সেকেন্ডে যায়। পৃথিবী একটি উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারপাশে ঘোরে। এই গতিকেই পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতি বলে। পৃথিবীর পরিক্রমণ গতিবেগ কত? পৃথিবীর পরিক্রমণ গতিবেগ হলো সেকেন্ডে 30 কিলোমিটার। আর সময়কাল, পৃথিবী হচ্ছে সূর্যকে একবার পরিক্রমণ করতে সময় নেয় 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। নির্দিষ্ট দাক্ষিণা রেখা পরপর দুটি মধ্যাহ্ন সূর্যের ব্যবধানকে বলা হয় সৌরদিন। বৃত্তপথে কোনো বস্তু ঘোরার জন্য অভিকেন্দ্র বলের প্রয়োজন। পৃথিবীর ওপর সূর্যের মধ্যাকর্ষ বল সেই প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করে। চন্দ্র হল পৃথিবীর একমাত্র উপগ্রহ। চন্দ্র পঞ্চম বৃহত্তম উপগ্রহ। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 3,82,200 কিমি। চাঁদের ব্যাস কত? 3,475 কিলোমিটার। চাঁদ পৃথিবীকে যখন পরিক্রম করে তখন কি হয়? অমাবস্যা, পূর্ণিমা, অর্ধচন্দ্র ঘটে। যখন পৃথিবী সূর্য ও চাঁদের মধ্যে চলে আসে তখন কি? চন্দ্রগ্রহণ হয়। আর যখন চাঁদ পৃথিবী আর সূর্যের মাঝখানে চলে আসে তখন সূর্যগ্রহণ হয়। সূর্য ও চাঁদ উভয়ই কিন্তু পৃথিবীর ওপর মাধ্যাকর্ষণ শক্তি প্রয়োগ করে, কিন্তু যেহেতু সূর্যের থেকে চাঁদের দূরত্ব পৃথিবীর থেকে কম, তাই জোয়ার ভাটার ক্ষেত্রে চাঁদই মুখ্য ভূমিকা পালন করে। দুটি জোয়ারের ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতেই যখন চন্দ্র, সূর্য, পৃথিবী একই সরলরেখা অবস্থান করে তখন যে জোয়ার হয় তাকে মুখ্য জোয়ার বলে, এবং এই মুখ্য জোয়ারের সময় বিশাল রূপ ধারণ করে তাকে ভরা কোটাল বলে। কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে মরা কোটাল দেখা যায় যখন কি চন্দ্র, সূর্য, পৃথিবী সমকোণে অবস্থান করে। মরা কোটালের সময় কি সমকোণে অবস্থান করে চন্দ্র, সূর্য, পৃথিবী, আর ভরা কোটালের সময় চন্দ্র, সূর্য, পৃথিবী সরলরেখায় অবস্থান করে। পৃথিবীতে পরিক্রমণ করতে চাঁদের সময় লাগে কত? 29 দিন 12 ঘন্টা 44 মিনিট 3 সেকেন্ড। চাঁদের আবর্তন গতি, অর্থাৎ চাঁদ নিজের কক্ষপথের ওপর আবর্তন করে কতক্ষণ সময় লাগে? প্রতি ঘন্টায় 3,680 কিলোমিটার। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত? 1.3 সেকেন্ড। এই চন্দ্র প্রথমে কে পা দেয়? 1969 খ্রিস্টাব্দে 21শে জুলাই নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন চাঁদে প্রথম পা দেয়। ধূমকেতু হলো একটি বরফের ক্ষুদ্র সৌরজগতের অংশ। হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? হ্যালির ধূমকেতু 76 বছর পর পর দেখা যায়। সর্বশেষ ধূমকেতু কবে দেখা গেছে? 1986-তে। গ্রহের মধ্যে চতুর্থ স্থানে আছে মঙ্গল। এই মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ, একটা হলো ফোবস, একটা হলো ডিমোস। এই ডিমোস উপগ্রহকেই ক্ষুদ্রতম উপগ্রহ বলা হয়। মঙ্গল গ্রহের পরিক্রমণ গতি, অর্থাৎ সূর্যকে একবার ঘুরতে সময় নেয় কত? 687 দিন। এবং আবর্তন গতি, অর্থাৎ নিজের কক্ষপথে ঘুরতে সময় নেয় কত? পৃথিবীর মতো প্রায় 24 ঘন্টা
39 বৃহস্পতি। বৃহস্পতি হলো সূর্য থেকে পঞ্চমতম গ্রহ এবং সকল গ্রহ থেকে বৃহত্তম। বৃহস্পতির আবর্তন গতি অর্থাৎ নিজের কক্ষপথে ঘুরতে সময় নেয় কত? 9.50 থেকে 9.56 ঘন্টা। এবং পরিক্রমণ গতি অর্থাৎ সূর্যকে একবার আবর্তন করতে সময় নেয় 11.46 থেকে 12 বছর। 11.46 বছর থেকে 12 বছর। বৃহস্পতি হল সব থেকে দ্রুত গতিসম্পন্ন গ্রহ। বৃহস্পতির কয়টি উপগ্রহ আছে? 67টি। তার মধ্যে গ্যানিমিড হল সবথেকে বৃহত্তম উপগ্রহ। এই গ্রহ অন্য গ্রহের থেকে বৃহত্তম, এটা আগেই তো বললাম। বৃহস্পতি গ্রহে হাইড্রোজেন, হিলিয়াম, অ্যামোনিয়া বর্তমান। বৃহস্পতি গ্রহে মাউন্ট এভারেস্টের থেকে 3 গুণ উচ্চতা সম্পন্ন অলিম্পিয়া নামক পর্বতের সন্ধান পাওয়া গেছে। গ্রহ হলো শনি। শনি হলো দূরত্বের দিক থেকে 6ম গ্রহ। শনির আবর্তন গতি কত? 10 ঘন্টা 35 মিনিট এবং সূর্যকে একবার পরিক্রমণ করতে এর সময় নেয় 29.5 বছর। শনি গ্রহের 82টি উপগ্রহ এবং টাইটান হলো এর বৃহত্তম উপগ্রহ। এরপর সূর্য থেকে দূরত্বের দিক থেকে ইউরেনাস হলো 7ম গ্রহ। ইউরেনাসের আবর্তন গতি অর্থাৎ নিজের কক্ষপথে ঘুরতে সময় নেয় 17 ঘন্টা এবং পরিক্রমণ গতি কত? পরিক্রমণ গতি হল 84 বছর। ইউরেনাসের 27টি উপগ্রহ। ইউরেনাস কি ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। এরপর নেপচুন হল সৌরজগতে 8ম গ্রহ। নেপচুনের আবর্তন গতি অর্থাৎ নিজের কক্ষপথে ঘুরতে সময় নেয় 15.7 দিন এবং পরিক্রমণ গতি কত? 165 বছর। নেপচুনের 14টি উপগ্রহ আছে। কয়টি? 14টি। এর মধ্যে কিছু উপগ্রহের নাম কি? নেরিড, ল্যারিসা, গ্যালাটিয়া, ডিসপিনা, থ্যালসা। নেপচুন দেখতে সবুজ নক্ষত্রের মতন। এরপর প্লুটো হলো সৌরজগতে দ্বিতীয় বৃহত্তম বামন গ্রহ। এই বামন গ্রহকে 2006 সালে গ্রহর তালিকা থেকে কি বাদ দেওয়া হয়। বামন গ্রহকে 1930 সালে 18 ফেব্রুয়ারি বিজ্ঞানী ক্লাইড টমবাউ আবিষ্কার করে। প্লুটোর পরিক্রমণ গতি কত? 248 বছর এবং এর ব্যাস কত? 2376.6 কিলোমিটার। প্লুটোর 5টি উপগ্রহ রয়েছে। কি? ক্যারন, স্টাইক্স, নিক্স, কারবেরোস, হাইড্রা। সৌরজগতের এই 8টি গ্রহ, বামন গ্রহ, উপগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এখান থেকে প্রত্যেকটা গ্রহ সম্পর্কে ভালো করে পড়তে হবে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।